আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আপনারা তো থার্ড ইয়ারে, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। না স্যার, আমরা 4th ইয়ারে। আচ্ছা, সরি, আপনারা ফোর্থ ইয়ারে। ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ারে অনেকগুলো ব্যাচের ক্লাস একসঙ্গে হয়তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, কয়েকটা দিন ঠিক হয়ে যাবে। তাহলে আপনাদের কি মোটামুটি সবাই উপস্থিত হয়েছেন? আর একটু টাইম নিব, 1-2 মিনিট। স্যার আর একটু টাইম নেই। ওকে, এই জন্য আমি অলরেডি 2 মিনিট পরে জয়েন করছি যে সবাই আসুক। আপনাদের প্রত্যেক দিনের ক্লাস রেকর্ডিংটা আপ দেওয়া হবে। আমি আপনাদের একটা লিংক দিয়ে দিব, সেখানে গেলে আপনারা রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। যদি কেউ ক্লাস মিস করেন তাতেও প্রবলেম নাই, ওখান থেকে দেখে নেবেন। স্যার ঠিক আছে, তো বেশ কয়েকজন জয়েন করলো, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। যদি যদি কেউ আসে তো সেও আস্তে আস্তে জয়েন করবে। আজকে আমাদের দুটা ক্লাস আছে, আমরা দুটা ক্লাসের মাঝে কোনো গ্যাপ দিব না, যতটুকু একবারে পড়া সম্ভব উইদাউট রেস্টে পড়ে ফেলবো। একটা স্লাইড পড়ানোর ইচ্ছা আছে আজকে, চ্যাপ্টার 1, দেখা যাক কতটুকু শেষ করা যায়। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি একটা স্লাইড ওপেন করছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের এই স্লাইড আজকে দিয়ে দিব, সঙ্গে এর রিলেটেড যে বইটা আছে ওইটাও আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। আমি যে বইটা থেকে পড়াচ্ছি বইটার নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, ফ্রোজেনের বই। আচ্ছা, নেটওয়ার্কিং গেলে আমাদের ডাটা কমিউনিকেশনটা অবশ্যই জানা লাগবে। আসলে নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল ডিভাইসের ভিতরে একটা যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগ স্থাপন করা এবং এদের ভিতরে ডাটা আদান প্রদান ঘটানো, যেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। নেটওয়ার্কিং আর ডাটা কমিউনিকেশন ওতপ্রোতভাবে জড়িত। এজন্য শুধু কম্পিউটার নেটওয়ার্ক নাম দেওয়া থাকলেও আমাদের ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং দুটা মিক্স আপ আকারে করতে হবে। এবং এই যে বইটা আপনাকে, এই যে স্লাইডটা, এই স্লাইডের বই যেটা, এটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার বই, এটা আপনাদের আমি দিয়ে দিব। আপনারা অনেকে জয়েন করছেন তো এই জন্য একটু জয়েনিং দিতে যে টাইম লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডাটা কমিউনিকেশন জিনিসটা একটু বুঝে আসি। সেটা আমরা এখানে ডিটেইলস আছে, ডিটেইলস আমি ছবি দিয়ে একটু বুঝি। দেখেন, এখানে একটা ছবি আছে। আমাদের যে কোনো কমিউনিকেশনের জন্য এরকম একটা সিস্টেম ফলো হয় অলওয়েজ। একজন সেন্ডার থাকে আর একজন রিসিভার, এবং সেন্ডার আর রিসিভারের ভিতরে একটা মিডিয়াম। মিডিয়াম মানে হচ্ছে একটা মাধ্যম বা একটা পথ। সাপোজ আপনি খুলনা থেকে ঢাকাতে যাবেন, আপনার খুলনা থেকে আপনি একটা প্রোডাক্ট সেন্ড করবেন, প্রোডাক্টটা রোড দিয়ে ঢাকাতে যাবে, তাহলে সেন্ডার হচ্ছে খুলনা, রিসিভার হচ্ছে ঢাকা। তাহলে এই যাইতে গেলে তো একটা মিডিয়াম লাগবে, একটা ওয়ে দিয়ে যাইতে হবে। এটা তো অদৃশ্যভাবে গেলেও আমরা হয়তো বা ডাটা যখন কমিউনিকেশন করি, মোবাইলে কথা বলি, আমাদের কথাটা কোন জায়গায় যাচ্ছে আমরা দেখতে পাই না, কিন্তু এটা কিন্তু অবশ্যই একটা মিডিয়ামের মাঝ দিয়ে যায়। এটা সে মিডিয়াম এখানে বোঝানো হচ্ছে। সেন্ডার রিসিভার, এটা একটা মিডিয়াম থাকবে এবং তার ভিতরে একটা মেসেজ পাস হবে। মানে আমরা যে ফোনে কথা বলি অথবা একটা টেক্সট মেসেজ
পাঠাই টোটাল জিনিসটাকে আমরা মেসেজ হিসেবে কনসিডার করতেছি। এইটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের একদম বেসিক জিনিস। উপরে আরেকটা জিনিস আছে, এগুলো আমি আস্তে আস্তে আসবো। আমরা প্রিভিয়াস স্লাইডটা একটু দেখে আসি। The term communication means communication at a distance. আমরা টেলিকমিউনিকেশন বলতে বুঝাই একটা নির্দিষ্ট ডিস্টেন্সের ভিতরে যে কমিউনিকেশনটা করা হয় সেই জিনিসটা। আচ্ছা, এখন আমরা যে ডাটা গুলো ট্রান্সফার করি একজনের কাছ থেকে অন্যজনের কাছে, এইটা বিভিন্ন টাইপের হতে পারে। যেমন সবসময় যে ভয়েস মেসেজ সেন্ড হয় এটা কিন্তু না, কোনো ইমেজ হয়, কখনো ভিডিও হয়, কখনো জিপ ফাইল হয়। এরকম বিভিন্ন ফরম্যাটে আমরা, যে কোনো ফর্মে থাকুক এটা ম্যাটার না, যে কোনো ফরম্যাটেই আমরা ডাটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো, এটাই হচ্ছে টেলিকমিউনিকেশন। হ্যাঁ, ফর্মালি আমরা সংজ্ঞাটা এইভাবে বলা যায়, ডাটা কমিউনিকেশনস আর দ্য এক্সচেঞ্জ অফ ডাটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়াম সাচ অ্যাজ এ ওয়্যার কেবল। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ধরতে পারি দুইটা ডিভাইস আছে, তার ভিতরে একটা একটা তার আছে, সেই তারের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এবং এই ধরনের যোগাযোগ যেটা তাকেই বলা হচ্ছে টেলিকমিউনিকেশন। এখন এই মাধ্যমটা একটা ওয়্যার্ড হতে পারে, আবার ওয়্যারলেস হতে পারে। এই সকল কনসেপ্ট আমরা আস্তে আস্তে দেখব। এখন যখন এই ডাটা কমিউনিকেশন হবে তখন এই বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখা লাগে। এই তিনটা হচ্ছে মেইনলি আমাদের ইম্পর্টেন্ট। ডেলিভারি, যে আমরা একটা ডাটা সেন্ড করলাম সেটা কি কারেক্ট ডেস্টিনেশনে গেল নাকি অন্য কোথাও যাচ্ছে। সাপোজ এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখানে ক্লাসটা যদি আপনাদের ডিভাইসে না পৌঁছায়, অন্য কারো কাছে পৌঁছায়, তাহলে তো এই ডেলিভারিটা কারেক্ট হলো না। দেন হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি আপনাকে সেই জিনিসটা শুনতে পাচ্ছেন নাকি অন্য কিছু শুনতেছেন। এইটা বোঝায় যে ডাটা কমিউনিকেশনের একটা প্রপার্টি, এগুলো এই প্রপার্টি গুলো অবশ্যই মেনটেন করা লাগবে। এটা হচ্ছে টাইমলিনেস, রিয়েল টাইম ট্রান্সমিশন। এটা আপনারা খুব ভালো বুঝবেন। যখন আমাদের নেটওয়ার্কে প্রবলেম হয়, ব্যান্ডউইথ কম থাকে, আমি কথা বললাম, আপনি যদি 10 মিনিট পরে শোনেন, তাহলে কি সেটা রিয়েল টাইম ট্রান্সমিশন হবে? না, সেটা কখনোই হবে না। যেন সেটা লাইভ হয় এবং আমাদের প্র্যাকটিক্যালি ইউজেবল হয়। আচ্ছা, জিটার এটা বলতে বোঝাচ্ছে আনইভেন ডিলে। যেন আমরা যে ডাটা গুলো সেন্ড করি তার ভিতরে একটা ইউজুয়াল ডিলে থাকে। সাপোজ আমি যে কথা বলতেছি, এই কথাটা হয়তো বা 2-3 সেকেন্ড পর পর একটা ওয়ার্ড বলতেছি, কিন্তু এটা দিয়ে আমার মতো আমি 2 মিনিট পরে একটা ওয়ার্ড বলতেছি, তাহলে এই প্রপার্টিটা মেইনটেইন হতো না। মেইনলি আমরা এই তিনটা জানলেই হবে। এইটা হচ্ছে একটু অন্য টাইপের। মেইনলি এই তিনটা জিনিসের উপরে ফোকাস রাখা হয়, ডেলিভারি, অ্যাকুরেসি আর টাইমলিনেস। এখন আমরা চলে আসি ছবিটাতে। এখানে কিছু জিনিস ছিল আমি যেটা স্কিপ করছি। তো দেখেন এই লেফট সাইডে প্রোটোকল বলে একটা জিনিস আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা লাগলে একটু বড় করে তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের আগেও একটা ক্লাস ছিল, অনেক সময় ধরে পিসি অন আছে তো মাঝে মাঝে প্রবলেম করে রেসপন্ডিং এ। আচ্ছা, তো ওটা ওপেন হতে তখন কথা বলতে থাকি। সেন্ডার সাইডে কিছু প্রোটোকল এবং রিসিভার সাইডে কিছু প্রোটোকল আছে। এই প্রোটোকল মানে হচ্ছে রুলস। আপনারা হয়তো বা বিভিন্ন প্রোটোকলের কথা শুনে থাকবেন, যে এটা আর্মি প্রোটোকল, এটা ডিফেন্স প্রোটোকল, তো প্রাইম মিনিস্টার একটা প্রোটোকল আছে। প্রোটোকল মানে হচ্ছে রুলস। আমাদের যে কোনো কাজ অর্গানাইজড ওয়েতে করার জন্য অবশ্যই কিছু রুলস মানা লাগে। তো সেই রকম আমরা যে সেন্ডার সাইড থেকে ডাটাটা সেন্ড করব, এটাকে কিছু রুলস মানা লাগে। রুলস একটা রুলস না, এরকম অনেক রুলস থাকে। আর এরকম সেট অফ রুলস কে বলা হয় প্রোটোকল। সেন্ডারও যেরকম সেট অফ রুলস ফলো করে, রিসিভারও সেম ভাবে সেট অফ রুলসটা ফলো করে। আপনারা নেটওয়ার্কিং এর আগে প্রোটোকলটা শুনছেন কিনা জানি না, বাট প্রোটোকলটা শুনলে একটু অন্যরকম লাগে, আননোন ওয়ার্ড, কিন্তু এটার সঙ্গে এখন থেকে পরিচিত হইতে হবে। প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস, যেটা ডাটা কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন রুলস এখানে 1 থেকে n সংখ্যক, মানে যে কোনো সংখ্যা থাকতে পারে। আমরা একটা বেসিক আইডিয়া দেখলাম, কিছু রুলস ফলো করা হয়। নেক্সট এই প্রোটোকলের ডিটেইলস আমরা জানবো।
আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, পিসি কেন হ্যাং করছে। হ্যাঁ আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আপনাদের এই ইন্টারাপ্ট ঘটার জন্য জি স্যার। দুঃখিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ফরম্যাট গুলো এখান থেকে দেখি। আমি ফুল স্ক্রিনে গেলে একটু প্রবলেম হচ্ছে, আমরা ফুল স্ক্রিনে না যাই। আশা করি এটা থাকলে দেখতে সমস্যা হচ্ছে না। দেখা যাচ্ছে, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। আচ্ছা আমাদের যে ডাটাগুলো ট্রান্সফার হয় এগুলো আপনাদের আগে একটু বলছিলাম যে শুধুমাত্র যে ভয়েস বা টেক্সট এরকম হয় না, কিন্তু এখানে টেক্সট ডাটা সেন্ড হয়, নাম নিউমেরিক ডাটা সেন্ড হয়, ইমেজ ডাটা, অডিও, ভিডিও সব রকমই সেন্ড করা যায়। টেক্সট গুলো সাধারণত ASCII ফরম্যাটে সেন্ড হয়। আপনারা এই ASCII কোড সম্পর্কে সি যখন করছেন তখন হয়তো শুনে থাকবেন। আচ্ছা ইমেজ যেগুলো আছে ইমেজ গুলো সেন্ড হয় কি রকমই, কম্পোজ অফ ম্যাট্রিক্স অফ পিক্সেল, একটা ম্যাট্রিক্স ফরম্যাটে। আচ্ছা আপনারা কি ইমেজ প্রসেসিং কোর্সটা করছেন বা এই রিলেটেড ইমেজ রিলেটেড কোনো কোর্স করছেন এখনো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ইমেজ হচ্ছে আমরা যে ছবি যেগুলো দেখি এটা কিন্তু একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের মেমোরিতে সেভ থাকে, এবং এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেল একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করে, এবং এই পিক্সেলে যে ভ্যালু আছে সেই ওয়াইজ আমরা স্ক্রিনে দেখতে পাই। এই জন্য বলছে ইমেজটা কিভাবে সেন্ড হয়, এটা হচ্ছে কম্পোজড অফ ম্যাট্রিক্স অফ পিক্সেল, একটা পিক্সেলের ম্যাট্রিক্স আকারে সেন্ড হয়। দেন অডিওটা হচ্ছে রেকর্ডিং আর ব্রডকাস্টিং অফ সাউন্ড আর মিউজিক। আচ্ছা সমস্যা নেই, দুটো আপনারা বুঝবেন। আর ভিডিও তো হচ্ছে মুভিং পিকচার আকারে সেন্ড হয়, এটা আগে ডিসকাস করা হয়েছে। পরের পেজে চলে যাই আমরা। আচ্ছা দেখেন, তো এখানে ডাটার কমিউনিকেশন বিভিন্ন ওয়েতে হয়। যেমন আমরা এখানে তিনটা জিনিস দেখবো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। এগুলোর নাম মনে হয় তো আপনারা শুনতেও পারেন অথবা নাও শুনতে পারেন, সমস্যা নাই। বিষয়টা এরকম, একজন এই সেন্ডার। কন্টেন্টগুলো আমাদের ডেটা কমিউনিকেশনে পড়িয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই, খুব কুইকলি আপনারা এটা বুঝে যাবেন। এগুলো নেটওয়ার্কিং এর বেসিক জিনিসপত্র, এর জন্য একটু দেখা লাগবে, সহজে বুঝবেন। আচ্ছা একজন সেন্ডার একজন রিসিভার আছে। সিমপ্লেক্স ফরম্যাটে শুধুমাত্র ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেন্ডার থেকে রিসিভারে যাবে, কখনোই এইটা থেকে ডাটা ফিরে আসবে না। এই রকম যে কমিউনিকেশন সিস্টেমটা তাকে বলে সিমপ্লেক্স। আপনারা কি সিমপ্লেক্স একটা উদাহরণ দিতে পারবেন? কেউ একজন সিমপ্লেক্স এর উদাহরণ দেন। টেলিভিশন, রেডিও। রেডিও স্টেশন আর রেডিও, হ্যাঁ বলা যায়। তারপরে আপনি সাপোজ ইসের কথা চিন্তা করেন, আপনার প্রিন্টার আর আপনার পিসি। আপনার প্রিন্টার থেকে আপনি কমান্ড দিবেন যেটা প্রিন্ট হবে, এরকম। তারপর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স বোথ সাইডে কমিউনিকেশন হবে কিন্তু সিমালটেনিয়াসলি না। একবার এ এখান থেকে ডাটা পাঠাবে, দেন সেটা রিসিভ করার শেষে ও আবার সেন্ড করতে পারবে, যে একই সঙ্গে বোথ সাইডে হবে না। যখন এই দিক থেকে এই দিক যাবে তখন অন্যটা স্টপ থাকবে, ওইটা হলেই কেবল অন্যটা থেকে অন্যটায় যাওয়া সম্ভব। এটাকে বলে হাফ ডুপ্লেক্স। আপনারা কি একটা হাফ ডুপ্লেক্স এর উদাহরণ দেন? ওয়াকি টকি। ওয়াকি টকি, টেলিফোন।
হ্যাঁ, নেক্সট আছে ফুল ডুপ্লেক্স, মানে একই সঙ্গে সিমালটেনিয়াসলি বোথ ডিরেকশনে ইউজ করা যায়, এবং বর্তমানে মডার্ন যুগে এই ফুল ডুপ্লেক্স মডেলের কমিউনিকেশনটা বেশি হয়ে থাকে। তাহলে একটা ফুল ডুপ্লেক্স এর উদাহরণ দেন, এটা তো সবাই জানেন, আমরা সবসময় ইউজ করি। মোবাইল। মোবাইল বা এই যে আমরা এখন যে কমিউনিকেশন করতেছি এটাও ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ঠিক আছে, এটা আপনারা জানেন, সহজে বুঝবেন। আচ্ছা, এখন আমরা ডাটা কমিউনিকেশনের বেসিক গুলো জানলাম, এখন দেখি নেটওয়ার্ক জিনিসটা আসলে কি। নেটওয়ার্কের বাংলা মিনিং হচ্ছে, নেটওয়ার্কটা আসছে মূলত নেট থেকে, নেটের মিনিং হচ্ছে জাল। এখন নেটওয়ার্কটা মানে হচ্ছে জালের মতো কমিউনিকেশন ছড়াই ছিটায় আছে। খাঁটি বাংলা বলতে গেলে এরকম বোঝাই যে আমাদের কাছে সেট অফ ডিভাইসেস আছে এবং সবগুলো একটা সঙ্গে ওটা লিঙ্কড। এই যে আমরা এখন ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট ইউজের মাধ্যমে কত কিছুই করতে পারতেছি, ইউটিউব অথবা এক দেশের খবর অন্য দেশ থেকে নিতে পারতেছি, এইগুলা কিন্তু একটা নেটওয়ার্ক। এই যে ফেসবুকের কথা বলেন, ফেসবুক হচ্ছে একটা সার্ভার বা কোনো ডিভাইস আছে, আমরা ওই ডিভাইসের সঙ্গে কানেক্টেড আছি। অন্যজন যা কিছু আপডেট দিচ্ছে ওই সার্ভারে জমা হচ্ছে, আমি আবার ওই সার্ভার থেকে জিনিস দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইন্টারনেট মানে এরকম কিছুই না, শুধুমাত্র একটা নেটওয়ার্কিং সিস্টেম। এখন এই জিনিসটা প্রথম যখন আবিষ্কার করা হয়েছিল, ওনার মাথায় আসলে উনি অনেক বুদ্ধিমান ছিলেন, না হলে আমাদের লাইফটা হয়তো এত ইজি হইতো না। আমরা ফর্মালি দেখি এখানে কি বলা আছে। আর নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইসেস অফেন রেফার্ড টু অ্যাজ নোডস। আমরা যে ডিভাইস গুলো এখানে ইউজ করব তাকে বলা হচ্ছে নোড আকারে। কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্কস, এই ডিভাইস গুলো অবশ্যই কোনো কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকবে। এটা হইতে পারে ওয়্যার্ড লিঙ্ক মতো ওয়্যারলেস লিঙ্ক। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে যদি বলেন যে একটা বিল্ডিং এ বা একটা ফ্ল্যাটে 5-7টা পিসি আছে, এই পিসি গুলোকে যদি ল্যান কানেকশনের মাধ্যমে আমরা সংযুক্ত করি তাহলে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। আমরা এখন ল্যান কানেকশনে সংযুক্ত করলে জানি যে এক পিস থেকে অন্য পিসে খুব সহজেই ডাটা ট্রান্সফার করা যায়। এই কনসেপ্ট যেটা, এইটারই ওয়্যারলেস ভার্সন হচ্ছে আমাদের ইন্টারনেট। এই যে আমি এখানে কথা বলতেছি, এই কথাগুলো আপনারা শুনতেছেন, মানে কি আমার ডিভাইস থেকে ইনফোগুলো অন্য সকল ডিভাইসে ছড়িয়ে যাচ্ছে, মানে এটাকে বলে ব্রডকাস্টিং। এরপরে হয়তো বা আছে বিষয়গুলো, একটা ডিভাইস থেকে মাল্টি ডিভাইসে যদি যায় তাকে তাহলে বলে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং টেকনোলজি এখানে ইউজ হচ্ছে। দেখেন তারপর কি বলছে, নোট ক্যান বি এ কম্পিউটার, প্রিন্টার অর এনি আদার ডিভাইস capable of sending or receiving data generated by other nodes on the network। এই যে ডিভাইস গুলো আমরা ইউজ করতেছি এগুলো যে কোনো ডিভাইস, মানে যেটা নোট বলি আমরা, এটা যে কোনো ডিভাইস হতে পারে, প্রিন্টার, মনিটর অথবা কম্পিউটার হলো, মোবাইল হলো, যাদের এই ক্যাপাবিলিটি আছে যে অন্য ডিভাইসের ইনফো গুলো তারা অবশ্যই রিসিভ করতে পারবে। আর লিঙ্কটা হতে পারে দেখেন কি কি, ক্যাবেল, এয়ার, অপটিক্যাল ফাইবার অর এনি মিডিয়াম। এটার জন্য অবশ্যই একটা মিডিয়াম থাকা লাগবে। আমরা যে ওয়্যারলেস বলি, ওয়্যারলেস বললেও এটা কিন্তু এয়ার এর মাধ্যমে পাস হয়। আর ব্রডব্যান্ডের যে লাইন আছে এটা সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের দেশে আসছে, মানে ওখানেও একটা মিডিয়াম আছে। অ্যাকচুয়ালি মিডিয়ামলেস ভাবে কানেকশন কখনোই স্ট্রং হয় না এবং বেশি দূরে যাওয়া সম্ভব না সেই কানেকশন নিয়ে। আমরা হয়তো চিন্তা করতেছি যে আমরা এখানে ওয়্যারলেস কানেকশন ইউজ করতেছি, কিন্তু আসলেই কি এটা ওয়্যারলেস? আপনারা যদি ডিপলি চিন্তা করেন দেখবেন যে এইটার ওয়্যারলেস এর লেন্থটা অনেক কম। সাপোজ আপনার বাসায় একটা ওয়াইফাই কানেকশন আছে, আপনি একটু ডিপলি থিঙ্ক করেন, ওয়াইফাই কানেকশনটা যে রাউটার আছে, রাউটার থেকে আপনি শুধু ওয়্যারলেস, কিন্তু বাদ বাকি রাউটারের সঙ্গে কিন্তু ব্রডব্যান্ড আলাদা লাইন আছে, সে ক্যাট 5 হোক আর অপটিক্যাল ফাইবার হোক, সেইটা দিয়ে ওদের অফিসে আছে, আবার ওদের অফিসিয়াল লাইনটা আবার মেইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সেই ঢাকার লাইনের সঙ্গে সংযুক্ত। আর ঢাকার লাইনটা আবার সাবমেরিন ক্যাবেলের সাথে কক্সবাজারে সংযুক্ত। আর এই সাবমেরিন ক্যাবেলটা মহাসমুদ্র বা সাগরের নিচ দিয়ে যে, এটা মনে হয় সিঙ্গাপুরে অবস্থিত, মেইন যে ইন্টারনেটের যে ইয়াটা সার্ভিসটা ওইটার সঙ্গে সংযুক্ত। তার মানে ওয়্যারলেসলি কিন্তু আমরা অল্প একটু জায়গায় ওয়্যারলেস আছি। যদি আপনি ফোনের নেটওয়ার্কের কথা চিন্তা করেন, ফোনের নেটওয়ার্ক আমরা ওয়্যারলেস কতটুকু, যেখানে একটা টাওয়ার আছে ওই টাওয়ার থেকে আমাদের ডিস্টেন্স এইটুকু হচ্ছে ওয়্যারলেস। তাহলে আশা করি ওয়্যারলেস আর ওয়ার্ড কানেকশনটা ভালো মতো বুঝতে পারছেন। আমরা যতই ওয়্যারলেস
বলে চিল্লাই, আসলে ওয়্যারলেসলি স্ট্রং কানেকশন বা স্পিডওয়ালা কানেকশন পাওয়া সম্ভব না খুব বেশি, এর জন্য ওয়্যার্ড মাধ্যম লাগবেই। আচ্ছা, আমরা এই সেকশনে কি কি জিনিসগুলো আলোচনা করব একটু দেখি। নেটওয়ার্ক ক্রাইটেরিয়াটা দেখব, ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখব, যে নেটওয়ার্ক তৈরি করার জন্য কি কি ফিজিক্যাল স্ট্রাকচার ইউজ করা হয়, আর বিভিন্ন টাইপের নেটওয়ার্ক আছে সে সকল বিষয় আমরা দেখব। আচ্ছা, নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, একটা নেটওয়ার্ক যে আমরা তৈরি করব আমাদের কোন কোন শর্তগুলো ফুলফিল করা লাগে। আচ্ছা, আমরা নামগুলো দেখলে সহজে বুঝবো। পারফরমেন্স, রিলায়েবিলিটি আর সিকিউরিটি। পারফরমেন্স মানে তো আপনারা এটা বুঝতে পারতেছেন যে আমি যে ডাটা ট্রান্সফার করব এটা অবশ্যই ফাস্ট হতে হবে, রিয়েল টাইম হতে হবে। ডাটা ট্রান্সফার হয় অনেক সময় নেয়, নতুবা ডাটা ট্রান্সফার হচ্ছে কিন্তু স্পন্টেনিয়াসলি হচ্ছে না, একটু গেল আটকাই যাবার হলো, এরকম হলে পারফরমেন্স ভালো হবে না। অবশ্যই পারফরমেন্সটা আমাদের মাথায় রাখা লাগবে। রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি হচ্ছে ফেইলার রেট অফ নেটওয়ার্ক কম্পোনেন্টসটাকে বোঝাচ্ছে। এই সাপোজ আমাদের প্রত্যেকের পিছনে কিন্তু ওয়াইফাই ড্রাইভার বা ইন্টারনেট ম্যানেজার এরকম বিভিন্ন সফটওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টল করা আছে। তো এখন দেখা গেল আমরা আধা ঘন্টা ইউজ করার পরে কোনো এটা ফেইলার হয়ে আবার রিস্টার্ট নিল, তাহলে এটা তো একটা ইন্টারাপশন, এটা তো আমাদের রিলায়েবল না। ধরেন একটা ইম্পর্টেন্ট মিটিং চলতেছে বা ইম্পর্টেন্ট একটা কমিউনিকেশন চলছে, তার ভিতরে এটা ইন্টারাপশন তো এক্সপেক্ট করাই যায় না। সো এই বিষয়টা হচ্ছে রিলায়েবিলিটি। অবশ্যই একটা নেটওয়ার্ক রিলায়েবল হতে হবে। সিকিউরিটি, সিকিউরিটি তো সব থেকে আগে আসে। আমি যদি কমিউনিকেশন ভালোভাবে নাও করতে পারি কিন্তু যদি আমার সিকিউরটা না হয় বিষয়টা, সাপোজ একটা ব্যাংকের একটা ট্রানজাকশন হচ্ছে কিন্তু এই ট্রানজাকশনটা যদি সিকিউর না হয়, অন্য একটা থার্ড পার্টি যদি এটা অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে কিরকম সমস্যা বুঝতে পারতেছেন। এরকম সব ক্ষেত্রে সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ, যে যেন কোনো এরর না হয় আর কোনো ম্যালিসিয়াস ইউজার না হয়। সাপোজ ব্যাংকিং এর উদাহরণে যে আপনার অ্যাকাউন্টে 50 লাখ টাকা আছে, আপনি সেখান থেকে 1 লাখ টাকা উঠালেন কোনো টেররের জন্য, ওইটার আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস 1000 না আসছে, সে 50 লাখে মাইনাস হয়ে গেল, তাহলে কি অবস্থা হবে। আর এটা হচ্ছে ম্যালিসিয়াস ইউজার। ম্যালিসিয়াস ইউজার মানে ক্ষতিকর ইউজার। এমন অনেকে হয় যে তারা মূলত হ্যাকিং করার উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে, সে নিজে একটা অ্যাকাউন্ট খুলে অ্যাক্সেস নিল সাইটে দিয়ে হ্যাক ট্যাক করে আপনার টাকা পয়সা বা ব্যাংকের টাকা পয়সা নিয়ে গেল। এই জন্য হচ্ছে সিকিউরিটি বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি 3টা বিষয় আপনারা বুঝতে পারছেন নেটওয়ার্কিং এর। আচ্ছা, এখন আসি ফিজিক্যাল স্ট্রাকচার বিষয়ে, যে নেটওয়ার্ক যে আমরা তৈরি করব এই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার। আচ্ছা, ফার্স্টে কানেকশন টাইপটা একটু দেখি। কানেকশন টাইপটা মূলত দুই রকম হয়, একটা পয়েন্ট টু পয়েন্ট, একটা মাল্টি পয়েন্ট। পরবর্তী ছবি আছে, ছবিতে যে আমরা ডিটেইলস দেখব। আর একটা আছে টপোলজি। ফিজিক্যাল স্ট্রাকচার যেটা আমরা করতেছি এর আন্ডারে কানেকশন দুই রকম হওয়া সম্ভব। একটা হচ্ছে টাইপ অফ কানেকশন অনুযায়ী আলাদা আলাদা হয়, আর একটা ফিজিক্যাল টপোলজি অনুযায়ী আলাদা আলাদা হয়। ফিজিক্যাল টপোলজি কি জিনিস? ফিজিক্যাল আর লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ লিঙ্কস ইন এ নেটওয়ার্ক। আমার কাছে 5টা ডিভাইস আছে, এখন এই 5টা ডিভাইস আমি কিভাবে কানেক্ট করতে পারি, বিভিন্ন ভাবে কানেক্ট করা যায়, যে কত রকম ভাবে কানেক্ট করা যায় এটা হচ্ছে টপোলজির আন্ডারে আলোচনা করা হয়। Two or more devices connect to a link, two or more links forms a topology. আচ্ছা, এই টপোলজি বানাতে গেলে আমাদের দুইটা বা দুইটার অধিক যদি পিসি না থাকে বা ডিভাইস না থাকে তাহলে টপোলজি বিষয়টা আসবে না। আচ্ছা, আর কানেকশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, একটা মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে আচ্ছা একটা মাত্র ট্রান্সমিটার থাকবে, একটা মাত্র রিসিভার, মানে একজন সেন্ড করবে একজন রিসিভ করবে, সেইটা হলে তাকে বলে পয়েন্ট টু পয়েন্ট। আর মাল্টি পয়েন্ট হচ্ছে একটা সেন্ডার কিন্তু রিসিভার একাধিক, এরকম কানেকশন গুলোকে বলে মাল্টি পয়েন্ট। তো আমরা পরবর্তী ফিগার আছে, ফিগার দিয়ে বিষয়টা ক্লিয়ার হবো। আচ্ছা দেখেন, পয়েন্ট পয়েন্ট যেহেতু আগে একবার বলে আসছি বুঝতে সুবিধা হবে। দুইটা স্টেশন আছে মূলত, এখন যেহেতু সবগুলাই ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন ইউজ হয়, এর জন্য কোনটা সেন্ডার বা কোনটা রিসিভার এটা আসলে বলা কঠিন। এটা একবার সেন্ডার একবার রিসিভার হিসেবে কাজ করে। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আচ্ছা, নিচের এটা হচ্ছে মাল্টি পয়েন্ট, মানে একটা
ট্রান্সমিটার বা সেন্ডার আছে এবং একাধিক রিসিভার আছে। আচ্ছা, তাহলে আপনারা এরকম একটা উদাহরণ দেন তো, যেটা আমরা সবসময় ইউজ করি, যেখানে মাল্টি পয়েন্ট কানেকশন ইউজ করা হয়। বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করি বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, একটা সার্ভারের সাথে আমরা অনেকে কানেক্টেড থাকি। ঠিক আছে, হয় তার থেকে সহজ উদাহরণ হচ্ছে টেলিভিশনের কথা চিন্তা করতে পারেন, টেলিভিশন ব্রডকাস্টিং জি স্যার। বা রেডিও ব্রডকাস্টিং আছে। আমরা কি কখনো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ইউজ করি? হ্যাঁ, মোবাইলে যখন কথা বলি তখন একটার সঙ্গে একটা কানেক্টেড। আমরা তো একসঙ্গে একাধিক জনের সঙ্গে নর্মালি মোবাইলে কথা বলি না, তাহলে এটা পয়েন্ট টু পয়েন্টের উদাহরণ। আচ্ছা, তারপর আমরা চলে আসি টপোলজি। আচ্ছা, টপোলজিতে আমি একটু বলছিলাম টপোলজি কাকে বলে, মানে নেটওয়ার্ক ডিভাইস গুলোর অ্যারেঞ্জমেন্ট। সাপোজ 5টা ডিভাইস আছে, 5টা ডিভাইস আমরা কিভাবে সাজাতে পারি, কিভাবে তার ভিতরে কানেকশন দেওয়া সম্ভব, এটা হচ্ছে টপোলজি, অ্যারেঞ্জমেন্ট অফ নেটওয়ার্কিং ডিভাইসেস। একটু আগে সংজ্ঞা ছিল, আপনারা সংজ্ঞা চাইলে এখান থেকে পড়তে পারেন বা নেট অনলাইন থেকে ভালো স্ট্যান্ডার্ড সংজ্ঞা দেখে নেবেন। আচ্ছা, টপোলজি কয় ধরনের, প্রত্যেকটারই ছবি, সুবিধা অসুবিধা সবই ডিসকাস করা হবে আস্তে আস্তে। আমরা জাস্ট একটু দেখে রাখি। টপোলজি হচ্ছে মেশ, স্টার, বাস, রিং। এইগুলো সম্পর্কে কি আপনারা আগে জানেন? জি স্যার। এটা কি ডাটা কমিউনিকেশনে পড়ছেন নাকি আগে? স্যার ডেটা কমিউনিকেশনে পড়ছি, ইন্টার আইসিটি তে পড়ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেটা পড়লেও এটা হচ্ছে নেটওয়ার্ক এর জিনিস, ওখানে হয়তো বা ডিটেইলস পড়ানো হয় নাই, আমরা এখানে ডিটেইলস জানবো, তাহলে তো সুবিধা হবে, আপনাদের জন্য কঠিন কিছু মনে হবে না। আচ্ছা, তাহলে আপনারা বলেন মেশ টপোলজি কি জিনিস, যে কেউ একজন বাংলা বুঝায় বলেন। স্যার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট থাকবে। এর ভিতরে আরো কিছু জিনিস আছে, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকে। তাহলে ধরেন আমাদের ডিভাইস আছে n সংখ্যক, তাহলে কানেকশন কতগুলো হবে? না, আচ্ছা, আমি আপনাদের সহজে বলি, তাহলে বলেন প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কতগুলো কানেকশন থাকবে। সাপোজ n সংখ্যক না, 5টা ডিভাইস আছে, এখানে যেমন ছবি দেওয়া, 5টা ডিভাইস যদি থাকে তাহলে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কানেকশন থাকবে কয়টা? 4টা করে। 4টা করে, হ্যাঁ। তাহলে আমাদের মোট, হ্যাঁ, তাহলে মোট কানেকশন কত হবে? স্যার 20টা। হ্যাঁ, মানে সব 20টা, কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমরা একই কানেকশন দুইবার হিসাব করতেছি। সাপোজ যে কানেকশনটা, এই যে আমি যে পৃষ্ঠের উপর হাত দিছি, এর জন্য কানেকশন এইটা হিসাব করতেছি, আবার এর জন্য হিসাব করতে, মানে একই জিনিস ডাবল হচ্ছে, এর জন্য আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে, মানে 10টা। এখানে আশা করি 10টা কানেকশনই আছে, 1 2 3 4 5 6 7 8 10টা। তার মানে সহজ কথায় এইটা হচ্ছে আপনাদের কিন্তু ইসের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাদের যদি কখনো কোনো ইন্টারভিউ হয় বা জবের ক্ষেত্রে যখন ইন্টারভিউ দিতে যাবেন বা কোনো পরীক্ষা ফেস করলে খুব ইম্পর্টেন্ট এটা, যে মেশ টপোলজির জন্য টোটাল ফিজিক্যাল লিংক থাকে n × n-1/2 সংখ্যক। আচ্ছা, এখন এটার সুবিধা আছে কি? মেইন সুবিধা হচ্ছে প্রত্যেকটার সাথে যদি প্রত্যেকটা কানেক্টেড আছে, তাহলে এটা কিন্তু অন্য কানেকশন গুলোর উপর ডিপেন্ড না, সরাসরি একটার সঙ্গে ওটা কমিউনিকেশন করতে পারে। লেস ট্রাফিক, রোবাস্ট, সিকিউর, ইজি টু মেইনটেইন। যদি কোনো একটা ওয়্যার কেটেও যায় তাহলে সেটা কিন্তু অন্য ডিভাইস গুলোর সাথে কমিউনিকেশনে কোনো রকম হ্যাম্পার করবে না। ওকে, তাহলে এগুলো হচ্ছে সুবিধা, আরো ডিটেইলস সুবিধা আছে। আচ্ছা, সে বিষয়ে বলতেছি আমি, আর ডিসঅ্যাডভান্টেজটা একটু বলে নিই। যেহেতু এখানে অধিক সংখ্যক ক্যাবেল ইউজ করা হচ্ছে এবং অধিক সংখ্যক পোর্ট লাগতেছে, এটা জিনিস খেয়াল করেন, এই ওয়্যার গুলো কানেক্ট করার জন্য কিন্তু পিসিতে n-1 সংখ্যক পোর্ট লাগে। যেহেতু n-1 সংখ্যক ক্যাবেল কানেক্টেড, n-1 সংখ্যক পোর্ট লাগে, তার জন্য বেশি উই নিড মোর রিসোর্সেস, মিন্স ক্যাবেল আর পোর্টস অত্যধিক লাগে, যার ফলে এই সিস্টেমটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সেখানে হচ্ছে কম আকারে আছে, আপনারা অনলাইন থেকে এই বিষয়ে আরো একটু ডিটেইলস জেনে নেবেন, আর কি কি সুবিধা আছে অসুবিধা আছে। এটা কিন্তু আপনাদের এক্সামেও আসার মতো, যে আপনাকে যে কোনো 2টা টপোলজি দিয়ে বলা হলো, এদের সুবিধা অসুবিধা লেখেন বা এদের বিষয়ে ডিসকাস করেন, সেক্ষেত্রে কিন্তু সুবিধা অসুবিধা একটা লিখলে হবে না। আচ্ছা আচ্ছা, আপনাদের আমি একটু
এই দেখেন এই যে অনলাইনে এই সাইটটাতে ভালো লেখা আছে মেশ টপোলজি। আচ্ছা, আপনি অনলাইনে সার্চ দিলে অনেক সাইটেই পাবেন, সেখান থেকে সুবিধা অসুবিধাগুলো একটু দেখবেন। যেমন সুবিধা, আরো কিছু সুবিধা আমরা একটু দেখি। ফল্ট ডিটেকশন ইজ ইজি। এটাতে যদি কোনো ফল্ট হয়, কোন ওয়্যারটাতে ফল্ট হচ্ছে এটা খুব সহজেই বোঝা যায়। মেশ টপোলজি ইজ সিকিউর বিকজ দেয়ার ইজ এ পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, দাস আনঅথরাইজড অ্যাক্সেস ইজ নট পসিবল। প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা কানেক্টেড, সো এখানে আনঅথরাইজড অ্যাক্সেস হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। আচ্ছা, আর একটা জিনিস এটা আমি বলছিলাম, ব্রাউজার স্ক্রিনে না ব্রাউজার দেখা যাচ্ছে না। না স্যার, আপনার সম্ভবত শুধু স্লাইডটাই দেওয়া আছে ও স্ক্রিনে, আচ্ছা 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 আচ্ছা, সরি, ঠিক আছে, আমি দেখতেছি। জুমে সিলেক্টর আছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওখানে শেয়ার দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এখন তো মনে হয় দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই যে একটা সাইট আছে beginnersbook.com, নতুবা এই টাইপের যে কোনো সাইট থেকে আপনি একটু ডিটেইলস জানবেন। এক্সামে তো আর একটা দুইটা লিখলে হবে না। দেখা গেল সাপোজ এরকম এক্সামে আসলো যে স্টার টপোলজি এবং রিং টপোলজি, এদের ছবি সহ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখেন, সেক্ষেত্রে তো আপনাদের এক দুই লাইন লিখলে নাম্বার কম পাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম মেশ টপোলজি অ্যাডভান্টেজের ভিতরে, mesh topology is reliable and robust as failure of one link does not affect other links and the communication between other devices on the network. আচ্ছা, এর যদি সাপোজ এই লিংকটাতে কোনো প্রবলেম হয়, তো এটার জন্য হয়তো বা এই দুটোর কমিউনিকেশনে ইফেক্ট আসবে, তাই ছাড়া অন্য কোনো কমিউনিকেশনে কিন্তু ইফেক্ট আসবে না। এরকম যদি আপনারা প্রত্যেকটারই 3টা করেও মনে রাখেন, মোটামুটি দেখে রাখলেন, পরীক্ষাতে 3টা করে লিখতে পারেন। স্যার ডিসঅ্যাডভান্টেজ বিষয় তো একটু আগেই বললাম যে অনেক বেশি ওয়্যার আর পোর্ট ইউজ করা হয়, জন্য এটার কস্টিংটা বেড়ে যায়। আচ্ছা, এইটাকে দুইটা পার্টে ভাগ করে লিখতে পারবেন আপনারা, যে বেশি কেবল ইউজ করা এটা প্রবলেম, এবং বেশি পোর্ট ইউজ করা হয়, এবং 3 নম্বরে যে লিখলেন যে এটার কস্টও বেশি হয়। ঠিক আছে, সবগুলো পড়ার দরকার নেই, 2-3টা করে মনে রাখবেন আর নিজেরা একটু বুঝে রাখবেন। আচ্ছা, আমরা আবার ইসে চলে যাই। এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে, আমি আর প্রত্যেকটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি না, আপনার ওয়েবসাইট থেকে ডিটেইলস একটু জেনে নেবেন। আপনারা আগে যখন পড়ছিলেন এত ডিটেইলস পড়েন নাই, এবং এটা কম্পিউটার নেটওয়ার্কিং এর সাবজেক্ট, এজন্য তো ডিটেইলস পড়ানো হয় নাই তখন। আচ্ছা, তারপর চলে আসি আমরা স্টার টপোলজি। স্টার টপোলজিটা হচ্ছে অনেকটা স্টারের মতো দেখতে, একটা সেন্ট্রাল একটা ডিভাইস থাকবে, তার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কোনো ডিভাইসের ভিতরে সরাসরি কানেকশন কিন্তু নাই। মেশ টপোলজি যেমন সরাসরি কানেকশন ছিল, এখানে কিন্তু কোনো ডিভাইসের ভিতরে সরাসরি কানেকশন নাই। নেক্সট এর সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা একটু দেখি। এইটা যথেষ্ট চিপ রেটে তৈরি করা যায়, যেহেতু পোর্ট কম লাগতেছে এবং কেবলও কম লাগে, এটা ইনস্টল করাও সহজ, মেইনটেনেন্স অনেক সহজ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ আছে একটা, সিঙ্গেল পয়েন্ট অফ ফেল। যদি কোনো এতে যে কোনো একটা ওয়্যার যদি কেটে যায়, তাহলে এই ডিভাইসটা কিন্তু আমাদের একদম নেটওয়ার্কের বাইরে যাবে, এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম, যদি হাবটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, হাবটা নষ্ট হলে কিন্তু আমরা আর কোনো ডিভাইসের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারবো না। বুঝতে পারছেন? স্যার নেক্সট আমরা টপোলজিতে, নেক্সট যে টপোলজিটা আছে এটাতে চলে যায়, বাস টপোলজি। আপনারা কি মাইক্রো প্রসেসর কোর্সটা করছেন? জি স্যার। আচ্ছা, তাহলে কেউ একটু বলেন বাস কি জিনিস, বাস কয় রকম, বাস কত প্রকার? কেউ একটু অ্যাড্রেস বলেন। বাস, ডেটা বাস। এটা কন্ট্রোল বাস। আচ্ছা, তো সে বুঝলাম যে 3 রকম বাস মনে আছে, বাসটা কি জিনিস সেটা বলেন।
স্যার মেমোরি ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। নিয়ে যায়, তাহলে এটাকে বলা যায় একটা চ্যানেল বা মিডিয়াম। আপনাদের হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের সঙ্গে OP2 কোর্স আছে, ওনারা OP1 শেষ করছেন, কিন্তু একজনও ক্লাস জিনিসটা আসলে কি আমাকে বুঝায় বলতে পারলো না। ক্লাস কি জিনিস? ওই তো ফর্মাল ডেফিনেশন সবাই দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা বলতে পারে। এরকম বাস জিনিসটা কি অ্যাকচুয়ালি বুঝতে হবে। এটা একটা মিডিয়াম, সাপোজ একটা ওয়্যার যেমন কানেক্ট করে, ওরকম কানেক্টিং মিডিয়াম হিসেবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে বাস। বাসটা হচ্ছে 3 রকম, আপনারা জানেন, অ্যাড্রেস, ডাটা, কন্ট্রোল বাস। যেটা যদি অ্যাড্রেস পাস হবে অ্যাড্রেস বাস, ডাটা পাস হলে ডাটা বাস, আর কন্ট্রোলিং সিগন্যাল পাস হলে সেটা কন্ট্রোল বাস। আচ্ছা, সেই রকম এই বাস টপোলজিটাও এটার সঙ্গে মিল আছে, যে আমাদের একটা মেইন কমিউনিকেটিং ওয়্যার আছে, সেই ওয়্যারের সঙ্গে অন্যান্য ডিভাইস গুলো কানেক্টেড আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। আচ্ছা ঠিক আছে, এটা অনেক সহজ জিনিস। আচ্ছা, এটা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা হচ্ছে একটা মাল্টি পয়েন্ট টপোলজি। এটাকে মাল্টি পয়েন্ট কেন বলা হলো বুঝতে পারছেন, একটু আগেই আমরা সিঙ্গেল পয়েন্ট মাল্টি পয়েন্ট কানেকশন পড়ে আসছি। আচ্ছা, তো সকল ডিভাইস গুলো হচ্ছে একটা ব্যাকবোন ক্যাবেল, যেটা কোনো বাস বলতেছি, বাসের সঙ্গে কানেক্টেড থাকে। এখন এটা সুবিধা অসুবিধা কি কি আছে? এটা হচ্ছে অনেক সহজে ইনস্টল করা যায়, আর ডিফিকাল্ট হচ্ছে মেইন প্রবলেম যেটা, যদি আমাদের বাসটাতে কোনো প্রবলেম হয়, ব্যাকবোন কেবলটাতে কোনো প্রবলেম হয়, তাহলে টোটাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটা হচ্ছে ফল্ট ডিটেকশন করাটাও অনেক বেশি কঠিন এখানে। তাহলে আপনারা হচ্ছে এখানে যতটুকু পড়ানো হলো, সাথে একটু অনলাইন থেকে নিজেরা একটু বেশি পড়ে নেবেন। এক্সামে কেমন কোশ্চেন আসবে সেটা তো আমি বলে দিছি অলরেডি, সেজন্য সবগুলা বিষয়ে একটু ডিটেইল জানবেন, এবং এগুলা সম্পর্কে কিন্তু আপনাদের ফিউচারেও বিভিন্ন সময় দরকার হবে। আচ্ছা, আর 2 মিনিট পরে হয়তো বা ডিসকানেক্ট হবে, আপনারা আবার জয়েন দিয়েন। আচ্ছা, নেক্সট আসে আমার রিং টপোলজি। রিং টপোলজিটা তো বুঝতে পারতেছেন, এখানে যেমন আগে একটা বাস দেখলাম, এখানে বাসটা লুপ আকারে থাকবে, মানে একটা পার্টের সঙ্গে অন্য পার্টটা কানেক্টেড থাকবে, এবং এর সঙ্গে প্রত্যেকটা ডিভাইস সংযুক্ত থাকবে। এবং এই ডিভাইস গুলা যেমন দেখেন একটা জিনিস, এখানে কিন্তু সরাসরি সংযুক্ত ছিল, এখানে কোনো রিপিটার। আচ্ছা, রিপিটার হয়তো বা কি জিনিস আপনারা জানেন না। রিপিটার হচ্ছে একটা ডিভাইস যেটা মূলত সিগন্যালটাকে শক্তিশালী করে, যে সিগন্যালটা রিসিভ করে সিগন্যালটা যাতে, এটা তো জানেন যে একটা লং ডিস্টেন্স যখন ডাটা পাস হয় তখন ডাটার কিন্তু সিগন্যালটা শক্তিটা আস্তে কমে যায়। রিপিটারের কাজ হচ্ছে কিছু সিগন্যাল ধরে ওই শক্তি যাতে কমে না যায়, আবার ওইটাকে বেশি করা, যাতে করে কমিউনিকেশনে কোনো প্রবলেম না হয়। তো এখানে কিন্তু রিপিটার ইউজ হচ্ছে, প্রত্যেকটা নোডকে কানেক্ট করার জন্য রিপিটার ইউজ হচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কিন্তু বাসে কিন্তু রিপিটার ছিল না। আচ্ছা, এই কথাটা খুবই হাইলাইট করা আছে এখানে। ইচ ডিভাইস ইন দ্য রিং incorporates a repeater. A signal is passed along the ring in the direction from device to device until it reaches its destination. আচ্ছা, সাপোজ এরকম মনে হতে পারে, এখান থেকে আমরা এই স্টেশন থেকে একটা ডাটা পাস করলাম, এখন সেই ডাটাটা আসলে ডেস্টিনেশন পর্যন্ত কি যাবে? অবশ্যই যাবে, সেই ডাটার সঙ্গে ওর ডেস্টিনেশন সম্পর্কে বলা থাকে। সো কিন্তু এইটাতে যে রিপিটারের মাধ্যমে এটাই যাবে না, যদি এইটা ডেস্টিনেশন দেওয়া থাকে তাহলে ঘুরে ঘুরে এখানেই যাবে। এখন এটা কি এই দিক থেকে যাবে না